দেখেন লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম বলেন তো? হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আমরা শেষ করেছিলাম। ঠিক আছে, এখন আসেন আজকে আমরা পড়ব হচ্ছে, আই এম সরি, হ্যালো, কিছু বলছেন আমাকে? না ম্যাম, ওর মনে হয় ভুলে মাইক্রোফোন অন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন আজকে আমাদের টপিকটা হচ্ছে যে ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, এখন ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্ট এটা আসলে কি আপনারা জানেন? যে এখানে আপনার অন্যান্য পাওয়ার প্ল্যান্ট যেগুলো আমরা পড়েছি ধরেন থার্মাল বা হাইড্রো, তার সাথে মেইন ডিফারেন্স হচ্ছে আপনার এখানে প্রাইম মুভার হিসেবে আমার ইউজ করা হচ্ছে ডিজেল ইঞ্জিনটা। অন্যখানে কিন্তু আমরা কি দেখেছি, অন্য পাওয়ার প্ল্যান্টগুলোতে প্রাইম মুভার কি ছিল বলেন তো? প্রাইম মুভার হিসেবে আমরা কি ইউজ করেছিলাম থার্মাল বা হাইড্রো পাওয়ার প্ল্যান্টে বলেন? প্রাইম মুভার যেটা আপনার জেনারেটরকে রান করছে, যার সাথে আপনার জেনারেটরের শ্যাফটটা কানেক্টেড। শুনতে পাচ্ছেন আমার কথা? জি ম্যাম, জি ক্লিয়ার। ম্যাম। বলেন প্রাইম মুভার হিসেবে কি ছিল, এটুকু তো বলতে পারা দরকার বাবারা। টারবাইন ছিল। টারবাইন ছিল। আচ্ছা এখানে আমার প্রাইম মুভার হিসেবে কি হবে, টারবাইন হবে না, সেটা হবে হচ্ছে ডিজেল ইঞ্জিন। এখন ডিজেল ইঞ্জিনটা মানে কি সেটা কি সবাই জানেন? কি মনে ডিজেল হয় দিয়ে ইঞ্জিন চলে। নামটা শুনে কি বুঝতে পারছেন বলেন তো? যে ওয়ার্কিং ফ্লুইডটা আসলে কি এখানে আমার? ডিজেল। ডিজেল, ভেরি গুড। এই যে ডিজেল ইঞ্জিন সেটা ইনভেন্ট করেছেন হচ্ছে রুডলফ ডিজেল, ওনার নাম অনুসারে এই নামকরণটা করা হয়েছে। দেখেন 1897-এ উনি এটা আসলে ইনভেন্ট করেছেন। এখন এটা হচ্ছে আসলে 4 স্ট্রোক, যেটা 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন সেটা উনি ইনভেন্ট করেছেন। এটা দু ধরনের হতে পারে আপনার ডিজেল ইঞ্জিনটা, 2 স্ট্রোকও হয় কখনো দেখেন, আবার 4 স্ট্রোকও হয়। এগুলো আপনারা পড়েছেন না, 2 স্ট্রোক আর 4 স্ট্রোক ইঞ্জিন, এগুলো মানে কম্পারিজন, তারপরে কোনটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, ওয়ার্কিং প্রিন্সিপাল, এগুলো পড়েছেন না ছোটবেলায়? পড়েছেন? মনে নাই ম্যাম ঠিক। আচ্ছা মনে না থাকুক, যেগুলো দরকার সেগুলো আমি এখানে বলে দিব, সমস্যা নেই। এই যে আপনার রুডলফ ডিজেল, উনি আসলে আপনার কি যে 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিনটা ইনভেন্ট করেছেন 1897-এ। আর এই যে দেখেন আপনার মানে দু ধরনের ইঞ্জিন হতে পারে এটা, 2 স্ট্রোকও হতে পারে আবার 4 স্ট্রোকও হতে পারে। আপনার 4 স্ট্রোক ইঞ্জিন যেটা ডিজেল ইঞ্জিন না, যেটা শুধুমাত্র আপনার 4 স্ট্রোক ইঞ্জিন, মানে সবার প্রথমে আবিষ্কার করেন হচ্ছে আপনার, ওনার নাম হচ্ছে, উনি একজন জার্মান ছিলেন, ওনার নাম হচ্ছে নিকোলাস অটো। উনি সবার প্রথমে আপনার এই যে 4 স্ট্রোক ইঞ্জিনের যে প্রিন্সিপালটা সেটা আবিষ্কার করেন। ঠিক আছে, ওই জন্য ওনার নাম অনুসারে এই যে প্রিন্সিপালটাকে অটো সাইকেলও বলা হয় অনেক সময়। ঠিক আছে, এখন উনি আবিষ্কার করেছেন 4 স্ট্রোক ইঞ্জিন, সেটা ছিল আপনার আসলে গ্যাস ইঞ্জিন, মানে ওটা হচ্ছে আপনার মানে ব্যাপার মানে স্টিমে চলতো। কিন্তু এই যে 4 স্ট্রোক যেটা ডিজেল ইঞ্জিন উনি আবিষ্কার করেন, সে তার নাম হচ্ছে রুডলফ ডিজেল। ঠিক আছে, দেখেন উনি প্রথমে এটা আবিষ্কার করেন, সেটা হচ্ছে কি যে আপনি এই যে ডিজেলকে কি করতে পারেন, মানে কম্বাসন প্রক্রিয়ায় কাজে লাগিয়ে যে সে পাওয়ারটা জেনারেট করে সেটা দিয়ে যে কোনো একটা পিস্টনকে মুভ করাতে পারেন। ঠিক আছে, এখন আসেন আমরা আরেকটু আগাই। এটা হচ্ছে একটা বেসিক সিস্টেম। এই যে এখানে একটা ব্লু কালার দেখছেন না, ব্লু কালারের একটা এই যে ব্লু কালার আর হোয়াইট কিছু আছে না, দেখতে পাচ্ছেন এখানে যে ব্লু কালার হোয়াইট, যে ডান পাশে আপনারা কি আমার কার্সারটা দেখতে পাচ্ছেন? এই যে এটা, জি ম্যাম দেখা যাচ্ছে। এই যে ব্লু কালারেরটা হচ্ছে আপনার ডিজেল ইঞ্জিন। এটা একটা জাস্ট ওভারভিউ দেখেন, এখানে একটা ডিজেল ইঞ্জিন এটা। আর এপাশে হচ্ছে আপনার এই ইঞ্জিনের শ্যাফটটা, আমরা জানি হচ্ছে কি যদি ইঞ্জিনটা প্রাইম মুভার হিসেবে কাজ করে সে আসলে কি করে, জেনারেটরটাকে রান করাবে। ইঞ্জিনটা কি করবে আপনার ওর শ্যাফটটা জেনারেটরের সাথে কানেক্টেড থাকে, সে কি করবে জেনারেটরটাকে রান করাবে। আর এই যে উপর দিয়ে দেখেন এক্সস্ট সিস্টেম আছে, যেগুলো আপনার হচ্ছে কম্বাসন ঘটানোর পরে যে প্রোডাক্টগুলো রেসিডিউগুলো সেগুলো এদিক দিয়ে বের হয়ে যাবে। এই জন্য এখানে কিছু কুলিং সিস্টেম আছে, এগুলো আমরা আস্তে আস্তে যাব পুরো ডিটেইলে। তারপরে দেখেন এখানে ব্যাটারি আছে একটা স্টার্টিং পারপাসে, জেনারেটরটা হচ্ছে এপাশে। আর এখানে আপনার একটা রিজার্ভার থাকে, সেটা হচ্ছে ফুয়েল রিজার্ভার, ফুয়েল ট্যাঙ্ক থাকে। এগুলো হচ্ছে আপনার ওয়্যার, আর এগুলো হচ্ছে আপনার মনিটরিং অ্যান্ড কন্ট্রোল ইউনিটগুলো, এগুলো বুঝছেন, সুইচ গিয়ার। আর এগুলো সুইচ গিয়ারটা কি বলেন তো, আপনারা তো পড়ছেন পাওয়ার সিস্টেম 2, সুইচ গিয়ার কি বলেন তো আমাকে? সুইচ গিয়ার সিস্টেম কন্ট্রোল এগুলো কি? ম্যাম সুইচ দিয়ে গিয়ার দেয় যেটা।
মানে হচ্ছে যে আপনার একটা পাওয়ার প্ল্যান্টে অনেক ধরনের ইকুইপমেন্ট থাকে, সেগুলোকে আপনি কি করছেন কন্ট্রোল করার জন্য আপনার যেই ডিভাইসগুলো ইউজ করছেন সেগুলো রিলে হতে পারে, তারপরে ধরেন যে আপনার সার্কিট ব্রেকার হতে পারে, এগুলো মানে সবগুলো ইকুইপমেন্টকে আসলে সুইচ গিয়ার বলা হচ্ছে। ঠিক আছে, এগুলো কন্ট্রোল আপনার কখন ইমার্জেন্সি শাট অফ করতে হয়, কখন অন করতে হচ্ছে, সেগুলোর পারপাসে আপনি কি ইউজ করতে পারছেন এই কন্ট্রোল সিস্টেম, তারপর অন্যান্য সব ইকুইপমেন্টগুলোর একসাথে বলা হচ্ছে আপনার যতগুলো পাওয়ার প্ল্যান্ট যতগুলো ডিভাইস আপনার সেট করা থাকে সবগুলোকে একসাথে বলা হয় হচ্ছে সুইচ গিয়ার। ঠিক আছে, আপনারা 4-2-তে উঠে আবার সুইচ গিয়ার পড়বেন। এই ডিজেল ইঞ্জিন যে পাওয়ার প্ল্যান্ট সেটা কিন্তু আপনার খুবই ছোট একটা পাওয়ার প্ল্যান্ট, বুঝছেন, এটা একটা কম্প্যাক্ট ফর্মে থাকে এই পাওয়ার প্ল্যান্টটা। সে কিন্তু আপনার শুধুমাত্র মানে ইমার্জেন্সি পারপাসে তাকে ইউজ করা হয়। ঠিক আছে, দেখবেন যে ডিজেল ইঞ্জিন যে পাওয়ার প্ল্যান্ট তার পাওয়ার প্রোডাকশনের যে রেটটা সেটা হচ্ছে আপনার 2 থেকে 50 মেগাওয়াটের মধ্যে হয়। ঠিক আছে, মানে খুবই কম রেঞ্জের পাওয়ার জেনারেট করতে পারে। যেমন ধরেন আপনারা বাসা বাড়ির বাইরে কিন্তু অনেক সময় জেনারেটর দেখেছেন না, জেনারেটর থেকে আমরা কি বাসায় যেগুলো ইউজ করা হয় ধরেন সেগুলো কি আমার ব্যাকআপ হিসাবে কাজ করে না, বাসার জেনারেটর গুলো ওখানে ডিজেল দিয়ে কিন্তু সেটা রান করে। ঠিক একই রকম ধরেন আপনি একটা গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট চালাচ্ছেন বা হাইড্রো টারবাইন পাওয়ার প্ল্যান্ট চালাচ্ছেন, সেখানে আপনার কি দরকার যে অনেক বেশি লোড বেড়ে গেল, পিক ডিমান্ড এখন আপনার, তখন আপনি কি করবেন সেই পাওয়ার প্ল্যান্টের সাথে আপনার ইমার্জেন্সি পারপাসে আপনি তখন ডিজেল পাওয়ার প্ল্যান্টটাও ইউজ করতে পারবেন। ঠিক আছে, মানে আসলে এখানে আমরা কি করছি, এটাকে ব্যাকআপ হিসেবে কাজে লাগাচ্ছি, ইমার্জেন্সি পারপাসে শুধুমাত্র তাকে আমরা ইউজ করতে পারছি। এটা ডিজেলের কি এফিসিয়েন্সি অনেক কম, এই জন্য এটা করা হয়? ইফিসিয়েন্সি ব্যাপারটা এখানে আসছে না, আসলে ব্যাপারটা হচ্ছে কি আপনার যেহেতু আপনার ডিজেল ইঞ্জিনটা একটু এক্সপেন্সিভ, নর্মালি যদি আপনি এটাকে থার্মাল বা হাইড্রো পাওয়ার প্ল্যান্টের সাথে চিন্তা করেন এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। আপনি জানেন যে ডিজেলের মানে দাম কেমন কম্পেয়ার টু হাইড্রো, বা আপনি যদি মানে গ্যাস টারবাইন চিন্তা করেন তাহলে এটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়, আর এটা আপনি কন্টিনিউয়াসলি কিন্তু রান করতে পারবেন না, শুধুমাত্র ইমার্জেন্সি পারপাসে এটাকে ইউজ করতে পারবেন। এক্সপেন্সিভ হয়ে যাওয়ার কারণেই আসলে এটা আমরা সবসময় ইউজ করতে পারি না, কন্টিনিউয়াস বেসিসে ইউজ করতে পারি না, শুধু স্ট্যান্ড বাই বা ধরেন ইমার্জেন্সি পারপাসে তাকে আমরা ইউজ করতে পারছি। ঠিক আছে, আর পাওয়ার প্রোডাকশনটা অত বেশি না, অত বেশি পাওয়ার প্রোডাকশন রেট না এর, হাইয়েস্ট আপনার 50 মেগাওয়াট বা অনেক সময় 80 মেগাওয়াট পর্যন্ত যায়। ঠিক আছে, এরকম আপনার ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্টটা মানে আমরা শুধু ব্যাকআপ হিসাবে ইউজ করছি একে। ঠিক আছে, দেখেন এখানে কিছু অ্যাপ্লিকেশন লেখা আছে যে টু সাপ্লাই দ্য পিক লোড কিসের আপনার, যে আপনার ধরেন হসপিটালে যেমন হতে পারে যে অনেক সময় ডিমান্ড বেড়ে গেল তখন আপনি এটাকে ব্যাকআপ হিসেবে কাজে লাগাচ্ছেন, কিংবা ধরেন অনেক সময় যে আপনার মানে রেলওয়ে ট্র্যাকে মানে রেলের ইঞ্জিনটাকে চালানোর জন্য যেগুলো হচ্ছে পোর্টেবল পাওয়ার যেখানে আপনার দরকার হচ্ছে সেখানে আপনি এটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে একটা কম্প্যাক্ট ফর্মে থাকে বুঝছেন পাওয়ার প্ল্যান্টে, এই জন্য আপনি এটাকে কিন্তু যেখানে আপনার পোর্টেবল দরকার মানে ক্যারি করে নিয়ে যেয়ে আপনি ইউজ করতে পারবেন যে কোনোখানে। ঠিক আছে, যেমন আপনি বাসাবাড়ির যে ডিজেল ইঞ্জিন সেটাকে চিন্তা করেন, জেনারেটরটা সেটাকে চিন্তা করেন, ওটার সাথে কম্পারিজন করলেই বুঝতে পারবেন জিনিসটা কম্প্যাক্ট ফর্মে আছে, খুবই কম পাওয়ার জেনারেট করতে পারছে, যেখানে আমার ব্যাকআপ দরকার বা সাপ্লাই দরকার ইমার্জেন্সি সেখানে আমরা সেটা ইউজ করতে পারবো। ঠিক আছে, এগুলো গেল হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন কোথায় কাজে লাগছে এগুলো। এবার আসেন হচ্ছে আমাদের বেসিক অপারেশনে আমরা যাই। সেটা হচ্ছে কি যে ডিজেল ইঞ্জিন হচ্ছে একটা আসলে আপনার ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন। এখন আমাকে বলেন তো এই যে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন কথাটা বলে আমরা কি বুঝাচ্ছি, এগুলো কিন্তু পড়েছেন অনেকবার, বলেন। কম্বাসশনটা ভিতরে হয়, কম্বাসশন চেম্বার থাকে একটা ইঞ্জিনের মধ্যে, ওখানেই কম্বাসশনটা হয়। ভেরি গুড। আচ্ছা, তার মানে কি যে আপনার যে ওয়ার্কিং ফ্লুইড সেটার কম্বাশন আমরা কোথায় করছি, একটা কম্বাশন চেম্বারের ভিতরে করছি, এবং ওই চেম্বারটা কোথায় আপনার ইঞ্জিনের ভিতরেই আছে। কম্বাশন হওয়ার পর যে প্রোডাক্টটা যে ধরেন যে আপনার যেই পাওয়ারটা জেনারেট করছে সেই পাওয়ারটা কি করছে আপনার ওই ইঞ্জিনেরই কোনো একটা পার্টকে মুভ করার কাজে ব্যবহার করা হচ্ছে, তাই না? এখানে আপনারা দেখবেন যে একটু পরে আমরা দেখব যে যেই কম্বাশনের প্রোডাক্টটা যেই পাওয়ার জেনারেট করছে সেটা দিয়ে আমরা কি করছি ইঞ্জিনের ভিতরে যে পিস্টন সেটাকেই মুভ করাচ্ছি। আচ্ছা, এখন যদি এটা ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন হয় তাহলে আমাকে একটা এক্সাম্পল দেন তো এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিন তাহলে কি? যদি ইন্টারনাল বলতে পারেন তাহলে এক্সটার্নালও তো নিশ্চয়ই কিছু আছে, এখন সেটা কি বলতে পারবেন আমাকে কেউ একজন? আমরা পড়ে এসেছি কিন্তু যেখানে আপনার, হ্যাঁ ভেরি গুড, মানে যেখানে আপনার ওয়ার্কিং ফ্লুইডটা আপনার এই মানে মেইন পোর্শনের বাইরে যে আপনার মানে হিট এক্সটার্নাল কোনো সোর্স দিয়ে তাকে আমরা হিট আপ করছি, যেমন হচ্ছে আপনি ওই যে ওয়াটারটাকে হিট আপ করছেন কোথা থেকে, আর একটা সিস্টেম আর একটা সোর্স থেকে, সেটা হচ্ছে কি বয়লার, তাই না? চিন্তা করেন।
তাহলে এটা হচ্ছে এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। ইউজুয়ালি আপনার দেখেন এই যে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন দু ধরনের হয়। একটাকে আমরা কি বলছি বলেন তো, স্পার্ক ইগনিশন ইঞ্জিন। ঠিক আছে, এখানে আপনার সাধারণত কি হয় যে গ্যাস বা এরকম কিছু দিয়ে স্পার্কটা ঘটানো হয়। আর এটা হচ্ছে আমাদের যেই কম্বাসন ইঞ্জিন আমার ডিজেল ইঞ্জিন ইউজুয়ালি রান করে, সেটা হচ্ছে আপনার কম্প্রেশন ইঞ্জিন, ইগনিশন ইঞ্জিন। কম্প্রেশন ইগনিশন ইঞ্জিনটা আপনার ছোটবেলায় পড়েছেন না, একদম ছোটবেলায় এইচএসসি তে, মনে আছে কি? ওই যে 4 স্ট্রোক ইঞ্জিনের যেটা কম্প্রেস করে যে তারপরে ইগনিশন আসে। আচ্ছা, এটা যদি আমি একটু দেখাতে চাই আপনাদের, মানে এই ডিজেল ইঞ্জিনটা হচ্ছে আসলে আপনার একটা কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন। সেই সেই স্টেপগুলো আপনাদের মনে আছে কিনা এটা দেখে মনে পড়ছে নাকি, দেখেন তো একটু। আচ্ছা দাঁড়ান, আমি তাহলে একটা জিনিস দেখাই, এটা দেখলে আমার মনে হয় আপনাদের মনে পড়বে। আপনারা কিছু দেখতে পাচ্ছেন নাকি আমার স্ক্রিনে? ম্যাম স্লাইডটা দেখতে পাচ্ছি, আচ্ছা দাঁড়ান, পারবেন? আমি জাস্ট বেসিক প্রিন্সিপালটা একটু বলি যে 4 স্ট্রোক ইঞ্জিনের যেটা হচ্ছে কম্প্রেশন ইগনিশন দিয়ে হয় সেটা। আচ্ছা, এটা কি দেখতে পাচ্ছেন নাকি কিছু বলেন তো, কিছু দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম, পিডিএফ জি ম্যাম। দেখছি একটা। আচ্ছা, একটা পিডিএফ ফাইল দেখতে পাচ্ছেন তাই না? এখানে হচ্ছে যে আপনার একটা 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপালটা কি, এটা কিন্তু অলরেডি পড়ে এসেছেন, আমি একবার রিভিউ করছি। দেখেন এটা 4টা স্টেপে কাজ করে। 4 স্ট্রোক বলছেন না, 4টা স্ট্রোক। দেখেন প্রথম স্ট্রোকটা হচ্ছে ইনটেক বা সাকশন স্ট্রোক, সেটা কিভাবে কাজ করে একটু লক্ষ্য করেন। এটা একটু দেখেন, এটা দেখলে মনে পড়ে কিনা, আমার মনে হয় যে আপনাদের মনে পড়বে। এখানে ইউজুয়ালি আপনার দুটো ভালভ থাকে, ইনটেক আর ইনলেট আর আউটলেট। ঠিক আছে, এটাকে আমরা ইনটেক ভালভও বলি। কি হয় বলেন তো প্রথমে, যে আপনার ইনটেক যেটা ভালভটা খুলে ওখানে প্রবেশ করবে গুড, হয়তো। এটা হচ্ছে আপনার কি বলেন তো, এটা হচ্ছে পিস্টন। এই যে এটা, এটা একটা সিলিন্ডার, সরি পিস্টন। সে কি করে আপনার ধরেন এটা আপ ডাউন করে, আপ ডাউন করে, যে পিস্টনটা আপ ডাউন করে। এ যদি আপনার উপরের দিকে যায়, এটাকে এখানে বলেছে হচ্ছে টপ ডেড সেন্টার, আর নিচের দিকে গেলে সেটাকে আমরা বলছি বটম ডেড সেন্টার। প্রথমে কি হয় দেখেন, এই যে আপনার যে কম্বাস্টেবল যেই মানে যেটা আপনার হচ্ছে ফ্লুইডটা, মানে ধরেন সেটা হচ্ছে এয়ার আর একটা হচ্ছে ফুয়েলের মিক্সচারটা, সেটা কি করা হয় আপনার এই যে এই ভালভ, ইনটেক যে ভালভ সেটা দিয়ে আর আর এখানে ভেতরে পাঠানো হয়। কিভাবে পাঠানো হয় দেখেন, এই যে পিস্টনটা প্রথমে উপরে থাকে, এই যে উপরে টপ টপ পোর্শনে থাকে, সেটা আপনার কি নিচের দিকে নামে। নিচের দিকে নামলে কি হয় যে আপনার দেখেন এই যে ইনটেক ভালভটা সেটা খুলে যায়। খুলে গেলে কি হবে বলেন, যেটা আপনার মানে কম্বাস্টেবল যেটা ফ্লুইড আর এয়ারের, ফুয়েল আর এয়ারের যেটা মিক্সচার, সেটা হচ্ছে কি আপনার ভেতরে এভাবে আসে। এটা হচ্ছে গেল সাকশন স্ট্রোক বলা হয়, সে টেনে নেয় আপনার এই পোর্শনটা থেকে। ঠিক আছে, একটা ধরেন এয়ার সাকশন টিউব, সেখান থেকে আপনার সেই জিনিসটা ভেতরে সে টেনে নেয়। এটাকে বলা হচ্ছে ইনটেক বা ইনটেক স্ট্রোক, বা এটাকে বলছি আমরা সাকশন স্ট্রোক। ঠিক আছে, এর পরের পোর্শনটা হচ্ছে কি দেখেন, সেকেন্ড স্ট্রোকটা, এটাকে বলছি হচ্ছে আমরা কম্প্রেশন স্ট্রোক। এখানে কি করছে বলেন তো, যে আপনার এখানে এখন আপনার কম্বাস্টেবল কিছু এলিমেন্ট আছে এই পোর্শনে, আপনার কিন্তু পিস্টনটা নিচের দিকে ছিল। এই স্টেপে কি হয় যে আপনার এই যে পিস্টনটা আপনার উপরের দিকে ওঠে। উপরের দিকে উঠলে কি হয় দেখেন, এই ভালভটা একটা বন্ধ হয়ে যায়, যেটা ইনলেট ভালভ ছিল সেটা বন্ধ হয়ে যায়। আর এই যে এখানে যে ভিতরে যে প্রোডাক্টটা ছিল, সেটা হচ্ছে কি আপনার যখন পিস্টনের নিচ থেকে উপরে যাবে তখন কি সে কম্প্রেসড হবে না বলেন তো? এই জায়গাটা এখানে এলিমেন্টগুলো কি কম্প্রেসড হবে না? কম্প্রেশন হয়ে কি নিচ থেকে পিস্টনটা উপরে উঠলে তারা কম্প্রেসড হবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে তাহলে আপনার কি কম্প্রেশন স্ট্রোক। এটা কি বুঝতে পারছেন? শুনতে পাচ্ছেন ইয়েস আমার ম্যাম। কথা? এটা জি ম্যাম। পড়েছেন না আপনারা ছোটবেলায়? জি ম্যাম, জি ম্যাম। এরপরে কি হবে বলেন তো, থার্ড স্ট্রোকটাকে আমরা কি বলছি? পাওয়ার স্ট্রোক। কেন দেখেন, এই যে আপনার এখানে যে এলিমেন্ট গুলো আছে যেটা কম্বাস্টেবল, ওদের ওখানে কি হয় এখন কিছু ফুয়েল ইনজেক্ট করা হয়। ফুয়েলটা কিভাবে ইনজেক্ট করা হয়, আপনার ছোট ছোট ড্রপলেটের মাধ্যমে এখানে ইনজেক্ট করা হয়।
মানে ফুয়েলটা আপনার কনভার্ট করা হয় ছোট ছোট ড্রপলেটে, মানে স্প্রিঙ্কল করা হয় আর কি। তখন আপনার কি হয় যে এই পোর্শনটা অলরেডি হচ্ছে কিন্তু আপনার কম্প্রেস, তার মানে টেম্পারেচার আর প্রেশার অলরেডি বেশি। আপনি যখন এখানে ফুয়েল ইনজেক্ট করবেন তখন অনেক টেম্পারেচার আর প্রেশারের কারণে এই জায়গাটা ইগনিশন প্রক্রিয়াটা শুরু হয়। তখন এখানে যখন আপনার কি কম্বাশন প্রসেসটা হলো, ওরা কি করে অনেক অনেক ফোর্স ক্রিয়েট করে পিস্টনটাকে কি করে নিচের দিকে নামিয়ে দেয়। ঠিক আছে, নিচের দিকে নামিয়ে দেয়। তখন কিন্তু আপনার এই স্টেপটাকে আমরা বলি হচ্ছে এক্সপ্যানশন স্ট্রোক বা পাওয়ার স্ট্রোক, কারণ এখানে অনেক পাওয়ার জেনারেট করতে হয়। বুঝতে পেরেছেন যে আপনার পিস্টনটাকে সে ঠেলে নিচের দিকে নামিয়ে দিচ্ছে। এরপরে লাস্ট স্ট্রোকটা হচ্ছে আপনার যেটা এক্সস্ট স্ট্রোক, মানে হচ্ছে আপনার যে রেসিডিউগুলো আছে কম্বাশনের পর সেগুলোকে কিন্তু আপনার বাইরে পাঠাতে হবে। এই জন্য কি করা হচ্ছে, পিছনে যে নিচের দিকে ছিল সেটা আবার কি হচ্ছে উপরের দিকে উঠে এই যে এক্সস্ট ভালভটা খুলে দিয়ে বাকি রেসিডিউটা বাইরে বের করে দেওয়া হয়। তারপরে আবার আগের মতো পরের সাইকেলটা শুরু হয়ে যায়। বুঝতে পেরেছেন? এটা আপনারা আগে করেছেন না ছোটবেলায়, মনে পড়েছে কি? এই চারটা আপনার যে স্টেপ সেগুলি হচ্ছে কি আপনার এই যে ওয়ার্কিং প্রিন্সিপাল ডিজেল ইঞ্জিনের চারটা স্ট্রোক। বুঝতে পেরেছেন? ছোটবেলায় এগুলো পড়ে এসেছেন আপনারা। ঠিক আছে, এই জিনিসটা এখানে বলা হয়েছে চারটা চারটা স্ট্রোক কি কি, এগুলো খুবই সংক্ষেপে এখানে লেখা আছে যে কিভাবে কাজ করছে চারটা স্ট্রোক, কিভাবে আপনার এই যে পিস্টনটা দিয়ে আপনার এই এই যে এই শ্যাফটটা কিভাবে মুভ করছে। এবার দেখেন আমাদের ডিজেল পাওয়ার প্ল্যান্টের যে কম্পোনেন্ট গুলো সেগুলো নিয়ে একটু বলি। এই ছবিটা এখানে বড় করে আঁকা আছে। দেখেন প্রথমে কি দরকার হচ্ছে আপনার বলেন তো সবার আগে? ডিজেল ইঞ্জিন হচ্ছে এই যে এই মাঝেরটা, এটা ডিজেল ইঞ্জিন, আর এর সাথে আপনার একসাথেই কি জেনারেটরটা কানেক্টেড। এখন আমাকে বলেন তো কি কি হতে পারে, এগুলো দেখে কি কি মনে হচ্ছে আপনার, কি কি জিনিস দরকার হচ্ছে? প্রথমে ওয়ার্কিং ফ্লুইড, এটার জন্য কি কি দরকার বলেন? বলেন, আপনারা ঘুমাচ্ছেন তো নাকি পড়ছেন না বই ম্যাম খাতা কি খুলে? বলেন? হ্যাঁ ম্যাম। চিন্তা করতেছি ma'am। নাকি বই খাতা খুলে পড়ছেন ওই পড়া না? না ম্যাম, আপনার চিন্তা করতেছি কি বলা যায়। বলেন এখন এটা দেখে কি মনে হচ্ছে? প্রথমে আপনার দরকার হচ্ছে কি ফুয়েল দরকার হচ্ছে না? জি ম্যাম। ফুয়েল দরকার, ফুয়েলটার সাথে আপনার কি করতে হবে যে মানে এয়ারের একটা মিক্সচার লাগবে, তাই না? তাহলে এখন আপনার কি মনে হচ্ছে এটা হচ্ছে একটা স্টোরেজ ট্যাঙ্ক। এখানে কি থাকে বলেন আমাকে, কি থাকতে পারে? দেখতে পাচ্ছেন না নাকি? ডিজেল থাকবে। ডিজেল থাকে, মানে ফুয়েলটা থাকে আমার যেটা ওয়ার্কিং ফ্লুইড সেটা। সেখান থেকে আমরা কি করছি দেখেন, এই যে স্ট্রেইনার দেখছেন এটা কি বলেন তো? সে কি করে আপনার এই যে আপনার যে ফুয়েলটা এখানে যদি আপনার কোনো ইমপিউরিটিস থাকে সেটাকে ছেঁকে ফেলে দেয়। ঠিক আছে, মানে ছাঁকনির মতো এক ধরনের। ঠিক আছে, তাহলে সে ছেঁকে কি করছে দেখেন, এই যে ফুয়েলটাকে সে পাম্প করছে। আগে ইমপিউরিটি গুলো ফেলে দিলে তারপর পাম্প করছে। পাম্প করে কোথায় যাচ্ছে বলেন তো আমাকে একটু দেখেন। এটা কি লেখা আছে বলেন? এটা ডে ট্যাঙ্ক। ডে ট্যাঙ্ক। ডে ট্যাঙ্ক হচ্ছে কি জানেন, একটা একটা রিজার্ভার, মানে সে হচ্ছে অল ডে ফুয়েলটা সাপ্লাই দেয়। ধরেন 8 ঘন্টা সে রান করবে ইঞ্জিনটা, সে 8 ঘন্টার জন্য ফুয়েলটা এখানে রিজার্ভ করে রাখে। যদি কোনো কারণে আপনার এখানে বেশি চলে আসে তাহলে এই যে এদিক দিয়ে আপনার ওভারফ্লোটা আবার ব্যাক করে কোথায়, স্টোরেজ ট্যাঙ্কে। তাহলে আপনার এটা কি গেল যে ফুয়েল সিস্টেমটা, মানে ফুয়েলটা কিভাবে হচ্ছে, প্রথমে ফিল্টার হচ্ছে স্ট্রেনারের মাধ্যমে, তারপরে সে কি পাম্প করে কি উপরে আনছে। কয়জন এসেছেন? 41 জন। আচ্ছা, পাম্প করে তারপরে সে উপরে আনছে। ঠিক আছে, তারপরে এখানে কি ডে ট্যাঙ্কে সে রিজার্ভ হচ্ছে। এই ডে ট্যাঙ্ক থেকে তারপরে আপনার কি রিকোয়ারমেন্ট অনুসারে ফুয়েল সাপ্লাই হচ্ছে। আচ্ছা, এবার দেখেন এরপরে কি দরকার বলেন তো? আমার ফুয়েলের সাথে আমার মিক্স করা দরকার হচ্ছে এয়ার, তাই না? এখন বলেন তাহলে এয়ারটা কোথা থেকে আসছে, এখানে কোন জায়গাটা দিয়ে এয়ার আসছে বলেন আমাকে। দেখতে পাচ্ছেন ছবিটা? ইনটেক এয়ার ফিল্টার। ইনটেক এয়ার ফিল্টার। ইনটেক এয়ার ফিল্টার। এখান থেকে আপনার কি হচ্ছে, সে সাকশনের মাধ্যমে, কারণ এই যে 4 স্ট্রোক ইঞ্জিনের মধ্যে প্রথম স্ট্রোকটাই হচ্ছে কি আপনার সাকশন বা ইনটেক স্ট্রোক। সেখানে কিন্তু আপনার সে সাকশনের মাধ্যমে এয়ারটাকে নিচ্ছে। কোথা থেকে নিচ্ছে? অ্যাটমসফিয়ার থেকে নিচ্ছে। খুবই সিম্পল। এই যে এখানে একটা ফিল্টার প্রথমে দেয়া থাকে, এয়ার ফিল্টার। যেটা এয়ার ফিল্টার কি করে বলেন? আপনারা জানেন এটা। এয়ার ফিল্টার কি করবে, যে আপনার যেগুলো ডাস্ট পার্টিকেল থাকে সেগুলোকে কি করে বলেন? রিমুভ করে, ফিল্টার আউট করবে। ফিল্টার আউট করবে। গুড। এই যে এই ফিল্টারটা কখনো কখনো দেখবেন যে
মানে একটা শুকনা ফিল্টারও হয়, কখনো কখনো তেলের মধ্যে ডোবানো হতে পারে। ঠিক আছে, এই যে ফিল্টারটা, এখান থেকে এয়ারটা যখন সে নিবে, এয়ারটাকে কি করবে, সে আপনার ইঞ্জিনে পাস করবে, তাই তো? জি ম্যাম। কি যেন জয়েন করতে চাচ্ছে কিন্তু পাচ্ছে না, রিয়াজ মাহমুদ। আচ্ছা যাই হোক, ঠিক আছে, এবার কি হবে বলেন তো, যে এখানে কিন্তু একটা মানে ফুয়েল ইনজেক্টরও থাকা লাগে, বুঝছেন? এটা ফুয়েল সিস্টেমের মধ্যে আছে, ফুয়েল সাপ্লাই সিস্টেমে এখানে একটা আপনার ইনজেক্টরের মাধ্যমে ফুয়েল ইনজেক্ট করা হয়, ফুয়েল ইনজেকশন পাম্প। আচ্ছা এবার দেখেন আর কি দরকার হচ্ছে বলুন তো। এখানে আপনি কম্বাশন করলেন, 4 স্ট্রোক ইঞ্জিনের মাধ্যমে কম্বাশন প্রক্রিয়াটা শেষ হলো, অনেক বেশি মানে যেগুলো আপনার ওয়ার্ক প্রডিউস করলো, সেই ওয়ার্কগুলো আপনার ইঞ্জিনকে ঘোরানোর কাজে ব্যবহার হলো, সেটার সাথে আপনার জেনারেটর ঘুরছে। এখন দেখেন যেগুলো আপনার রেসিডিউ এক্সস্ট, সেগুলো কি আপনার পাস করতে হবে না? আপনার এনভায়রনমেন্টে কিন্তু ছেড়ে দিতে হবে, তাই না? এখন এটা কিন্তু আপনি এমনি এমনি ছাড়তে পারেন না, কারণ কি বলেন তো, আমরা জানি এখানে অনেক কি পলিউটেন্ট থাকে যেগুলো আমাদের এনভায়রনমেন্টের জন্য হার্মফুল। তাহলে আমরা কি করব, কিছু ফিল্টারিং প্রসেসের মধ্য দিয়ে পাঠাবো। এখানে এই ইঞ্জিনের একটা সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি জানেন, এটা হচ্ছে খুবই নয়েজি, অনেক নয়েজ ক্রিয়েট করে। কেন বলেন তো নয়েজ ক্রিয়েট করে কেন, বলতে পারবেন? কারণ আপনি যে পিস্টনটা বারবার কি এই যে বারবার আপ ডাউন হচ্ছে না, গ্যাচাং 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 করে অনেকবার মুভ হচ্ছে না, এই জন্য আপনার কিন্তু এটা খুবই নয়েজি। এই জন্য এখানে কি দেখেন ইউজ করা হয়েছে, একটা সাইলেন্সার ইউজ করা হয়েছে, দেখেছেন? জি ম্যাম। এটা হচ্ছে কেন, এটা হচ্ছে আপনার যেন নয়েজটাকে রিডিউস করে। আরেকটা জিনিস লক্ষ্য করেন, এখানে এটা বলতে আমি ভুলে গেলাম, এই যে ডে ট্যাঙ্কটা কিন্তু আপনার নর্মালি যে ইঞ্জিনের লেভেল তার থেকে একটু উপরে বসানো হয়। কেন বলেন তো, যেন, কেন বলেন, বলতে পারেন নাকি? পটেনশিয়াল এনার্জি বাড়ানোর জন্য। যেন আপনার এই যে মানে ফুয়েলটা গ্র্যাভিটিতে এদিকে আসে। এখানে কিন্তু ধরেন আর এই যে পাম্প দিয়ে একবার পাম্প করলেন, তারপরে কিন্তু আর কিছু নেই, এই যে এখান থেকে যেন আপনার কি হয়, ফুয়েলটা এদিকে আসে গ্র্যাভিটিতে। ঠিক আছে, এটা গেল হচ্ছে আপনার এক্সস্ট সিস্টেম, ফুয়েল সিস্টেম, এয়ার ইনটেক সিস্টেম গেল। ঠিক আছে, এবার বলেন তো আর কি কি থাকতে পারে এখানে, চিন্তা করে একটু বলেন আর কি কি থাকতে পারে এখানে, কোন বলেন। জায়গায়? পুরো পাওয়ার প্ল্যান্টে কি কি থাকতে পারে সেটা বলছি, যে আর কি কি দরকার। যে ম্যাম আপনি কুলিং টাওয়ার। কুলিং টাওয়ার মানে কুলিং সিস্টেম দরকার একটা, তাই না? ইয়েস কারণ ম্যাম। এখানে কিন্তু অনেক বেশি হিট প্রোডাকশন হচ্ছে। আপনি বুঝতে পারছেন কিছু হিট আপনার কাজে লাগছে হচ্ছে কিসের জন্য, মানে ইঞ্জিনকে রান করি, জেনারেটরকে রান করানোর জন্য। বাদ বাকি হিট কি আপনার, সেগুলো কি আপনার মুভ করতে হবে, বা সেটা কি কুলিং একটা সিস্টেমের মধ্যে দিয়ে পাস করতে হবে? নাহলে বেশি এক্সেস হিট হয়ে গেলে কি হবে, আপনার ইঞ্জিনের যে অন্যান্য পার্টগুলো সেগুলোকে তো সে ক্ষতি করবে, তাই তো? তাহলে আমাদের ইয়েস কি ম্যাম। ওই যে হিটটা কমানোর জন্য একটা কুলিং সিস্টেম ইউজ করতে হবে। এখানে দেখেন কুলিং সিস্টেম আসলে অনেকভাবে করা হয়, যে ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্টে অনেকভাবে কুলিং সিস্টেম ইউজ করা হয়। তার মধ্যে একটা হচ্ছে এই যে লুব্রিকেশন অয়েল। লুব্রিকেশন অয়েলের পারপাস আসলে মানে দুটো। কি কি বলেন তো, লুব্রিকেশন অয়েল কেন ইউজ করা হয় বলতে পারেন নাকি? জানেন আপনারা অলরেডি, যেখানে আপনার কিন্তু অনেকগুলো ফ্রিকশন হচ্ছে, তাই না? ফ্রিকশন হচ্ছে না যখন আপনার এরকম মানে পিস্টন মুভ হচ্ছে মেটাল পোর্শন একটার সাথে একটা, তাহলে অনেক ফ্রিকশন হচ্ছে। এখানে ফ্রিকশন গুলো কি আপনার কিন্তু আপনার সিস্টেমের জন্য খুবই হার্মফুল। এই আপনার ডিভাইসটার কি লাইফ টাইমটা কমে যাবে না বলেন তো? এই জন্য কি আপনাকে অনেক ভালো লুব্রিকেশন সিস্টেম ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে আপনার কি হবে, যেটা আপনার মানে ফ্রিকশন গুলো যেন স্মুথ অপারেশন হয়, ফ্রিকশনটা যেন স্মুথলি মানে হয়, যেন আপনার এখানে কোনো ঘষা বেশি না হয়। ঠিক আছে, এখন দেখেন এই লুব্রিকেটিং সিস্টেমটা কিভাবে, এখানে লুব্রিকেটিং অয়েলটা পাস করা হয় কিভাবে দেখেন। আসলে এই যে এটা হচ্ছে একটা পাম্পের সিম্বল, দেখেন এখানে পাম্পের সাহায্যে লুব্রিকেটিং অয়েলটাও আসলে ফিল্টার করা হয়। ফিল্টার করে এটা আসলে একটা ক্লোজ লুপ, তো দেখেন একটা ক্লোজ লুপ, তো এটা আসলে কি করা হচ্ছে, আপনার অয়েল কুলারের মধ্য দিয়ে পাস করা হয়। পাস করে তারপরে সে যায় ধরেন যে আপনার যেখানে যেখানে দরকার সেখানে সেখানে ফ্লুইডটাকে পাস করায়। পাস করানোর পরে আসলে কি হয়, যে সেটা আবার কিন্তু যখন আপনার এই লুব্রিকেশন অয়েলটা দেখেন যেখানে যেখানে আপনার মেশিনারিতে দরকার সেখানে সেখানে কাজ করছে, ওরা কিন্তু হিট নিয়ে নিচ্ছে না বলেন তো? ওটা কিন্তু হিট আপ হচ্ছে। হিট আপ হওয়ার কারণে দেখেন এরা এরা আবার এখানে ব্যাক করছে, এই জিনিসটাকে আবার বারবার ইউজ করা হচ্ছে কিন্তু কুল করে, মানে একটা কুলিং প্রসেসের মধ্যে দিয়ে পাস করে। এটা একটা ক্লোজ লুপের মতো, বুঝছেন?
যে লুব্রিকেশন অয়েলটা আপনি ইউজ করছেন সেটাকে কিন্তু বারবার সে সাইকেল করছে, একটা সাইক্লিং প্রসেসের মধ্যে দিয়ে পাস করাচ্ছে। তাহলে এই জন্য আপনাকে আগে ফিল্টারিং করতে হচ্ছে, ফিল্টারিং করে কি আবার এটা কুলিং প্রসেসের মধ্যে দিয়ে পাস করাতে হচ্ছে। এখন দেখেন এখানে একটা অয়েল কুলার দেখা যাচ্ছে, দেখেছেন? এই অয়েল কুলারটা আসলে কি জানেন? ওই যে রেডিয়েটর জানেন না আপনার, রেডিয়েটরের সাথে কানেক্টেড থাকে। এটাকে আপনার হিট এক্সচেঞ্জারও বলা হয়। রেডিয়েটর দেখেছেন? রেডিয়েটর সে হচ্ছে কি হিট রেডিয়েট করে। আবার রেডিয়েটরটা কিন্তু আপনার দেখেন কুলিং টাওয়ারের সাথে কানেক্টেড। এটা কিভাবে কাজ করে এটা আপনারা অলরেডি জানেন। যেখানে কি হচ্ছে এই যে একটা পানি ফ্লো করা হচ্ছে, ঠিক দাঁড়ান, আচ্ছা তাহলে হচ্ছে কি আপনার এই যে অয়েল যে কুলারটা দেখছেন এর সাথে কি কানেক্টেড থাকছে? এর সাথে কানেক্ট থাকতে হচ্ছে আপনার হিট এক্সচেঞ্জার। হিট এক্সচেঞ্জার কিভাবে কাজ করে বলতে পারবেন? এটা কিন্তু ওই যে আপনার স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টে যেভাবে পড়েছেন সেরকমই। কিভাবে কাজ করে একটু আমাকে বলেন তো। কুলিং টাওয়ার কিভাবে কাজ করে সেটা বলেন। ম্যাম ওইটার মধ্যে স্প্রে করবে, তারপরে ওইখানে যে ওয়াটার পাম্প হবে সেটা থেকে ওয়াটার মানে হিট এক্সচেঞ্জ করবে। মানে এখানে আসলে কি হবে যে আমরা ঠান্ডা পানি ফ্লো করব, সেই ঠান্ডা পানিটা কি করবে আপনার এখান থেকে ওই যে আপনার যেটা হিটেড অয়েল সেখান থেকে হিটটা নিয়ে নিবে, তাই না? ওই ওই ওয়ার্ম ওয়াটারটা আবার পাস করতে হবে কোথা থেকে? কুলিং টাওয়ারের মধ্যে দিয়ে পাস করতে হয়, তাই না? এখানে আপনার কি ন্যাচারাল প্রসেসে এই জিনিসটা কুল হয়। কুল হওয়ার পর কি ওয়াটারটা আপনার আবার এখানে পাম্প করে এখানে ওঠানো হচ্ছে। মানে ওয়াটারটা কি করছে আপনার একটা সার্কুলেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। যে ওয়াটারটা কি করছে আপনার ওই এলিমেন্ট থেকে হিটটা নিয়ে নিচ্ছে, হিট নিয়ে সেটা আপনার এক্সস্ট করছে কোথায়? কুলিং টাওয়ারের মধ্য দিয়ে। এখানে আপনার এই লুব্রিকেটিং অয়েল ছাড়াও কিন্তু আরেক ধরনের কুলিং সিস্টেম থাকে, সেটাকে বলা হয় হচ্ছে জ্যাকেট কুলিং। যে জ্যাকেট কুলিং সিস্টেম, জ্যাকেট কুলিং সিস্টেমটা কি আসলে জানেন? কেউ বলতে পারবেন? হুম, ঘুমাচ্ছেন তাই না সবাই মিলে? দেখি তো কজন আসছে। না ম্যাম জেগে আছি ম্যাম। না ম্যাম ঘুমাই না কেউ। এখন তো ঘুম পাই, দুপুরবেলা ভর দুপুর খেয়ে দিয়ে ঘুম পায়। ম্যাডাম এর জন্য খাওয়া দাওয়া করিনি এখনো, ঘুমাবো জন্য। আরে খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়া করেননি কেন? না ম্যাম পরে খাবো আরো, আমি ঘুমায় যাবো ম্যাম। না ম্যাম আপনার ক্লাস করবো, আমি খাওয়া দাওয়ার চেয়ে আপনার ক্লাস করবো। আচ্ছা ঠিক আছে। আমি কি বললাম বলেন তো? জ্যাকেট কুলিং সিস্টেম আছে একটা। জ্যাকেট কুলিং মানে কি কেউ বলতে পারবেন? জ্যাকেট পরে কুল করে দে। হ্যাঁ ঠিক ঠিক বলেছেন। কাইন্ড জ্যাকেট অফ পরায়, উপর দিয়ে মানে কথাটা এরকমই যে জ্যাকেট কি করে পরায় না উপর দিয়ে। এটাও হচ্ছে ঠিক একই রকম যে আপনার ধরেন একটা যে কোনো সিলিন্ডার, আপনি সিলিন্ডারটাকে চাচ্ছেন হচ্ছে কি ঠান্ডা করতে, তখন আপনার তার চারপাশ জুড়ে এরকম র্যাপ করা থাকে সিস্টেমটা, বুঝছেন? যে চারপাশ জুড়ে আপনার ওয়াটারের ফ্লো হয়। যেমন জ্যাকেট পরে না মানুষ কোনো একটা কিছুকে র্যাপ করার মতো, সেই এটাও ঠিক তাই। যে জ্যাকেট কুলিং সিস্টেমটা কি করে আপনার জানেন? যে ওই যে ইঞ্জিন বা যে কোনো একটা এলিমেন্ট, আপনি যে কোনো সিলিন্ডার বলেন বা ইঞ্জিন বলেন, জেনারেটরের উপর থাকতে পারে আলাদা করে। সে কি করে আপনার যে তার পুরো চারপাশ জুড়ে র্যাপ করা কিছু পাইপ থাকে, সেগুলো দিয়ে কন্টিনিউয়াস ওয়াটার ফ্লো করে। ঠিক আছে, এখানে দেখেন একটা জ্যাকেট কুলিং সিস্টেম আছে। এখন যেহেতু আপনার কি বলেন তো যে এই প্রসেসটাও কিন্তু একটা ক্লোজ লুপ সিস্টেমের মতো। এ কি করে দেখেন, এই যে আপনার বলেছি কি র্যাপ করা থাকে, এই যেখানে দেখেন এই যে এই পয়েন্টটা থেকে শুরু করে এপাশে একটা সার্চ ট্যাঙ্ক আছে, একটা পাম্প আছে, এদিকে যাচ্ছে, আবার কুলিং হচ্ছে, আবার দেখেন ওয়াটার পাম্প দিয়ে আবার এই যে এদিকে যাচ্ছে, এদিকে আবার আসছে। মানে এই পোর্শনটাকে পুরোটাই র্যাপ করে আছে এই জ্যাকেট কুলিং ওয়াটার সিস্টেমটা। কিন্তু এখন ম্যাম এটার জন্য আমাদের বাইরে থেকে ওয়াটার সাপ্লাই লাগবে না তাহলে? হ্যাঁ, বাড়ি থেকে ওয়াটার সাপ্লাই লাগবে তো। আপনি এখানে ওয়াটার সাপ্লাই দেখাচ্ছে না কেন ওই যে মানে আমাদের এখানে? এখানে আসলে আপনার ওয়াটারটা কি করা হয় জানেন? ইউজুয়ালি আপনার সি ওয়াটার বা আশেপাশে কোনো ওয়াটার রিসোর্স থেকে ইউজ করা হয় এই ওয়াটারটা। এখানে দেখানো হচ্ছে না। এই যে কিন্তু আপনার ধরেন যে এই যে ওয়াটার যে পাম্পটা আছে, ওয়াটার পাম্পটা এখান থেকে মানে কোনো একটা সোর্স থেকে ওয়াটার সাপ্লাই দিচ্ছে এখানে। আচ্ছা। এ কি করছে, পাম্পটা আপনার ওয়াটারটাকে কি করছে উপরের দিকে
ফোর্স করছে, তখন এই ওয়াটারটা যে আপনার কিন্তু একটা আসলে মানে যদি আপনার কোনো জায়গায় ওয়াটার অ্যাভেলেবিলিটি কমও থাকে, ওই যে বারবার ওই ওয়াটারটাকে সার্কুলেট করে করে ইউজ করা হচ্ছে, বুঝছেন, যতটুকু সম্ভব। এখানে একটা দেখেন যে পুরো জিনিসটা তো একটা ক্লোজ সিস্টেম, দেখেন এখান থেকে শুরু করে এই ট্যাঙ্কটা কেন আছে বলছি, এই ওয়াটার জ্যাকেটটা ওয়াটারটাকে পাম্প করছে শুধুমাত্র মানে সার্কুলেট করার জন্য পোর্শনটাতে। এই দেখেন যেহেতু এরা হিট নিচ্ছে, এই এখান থেকে যে ওয়াটারটা আসছে সেটা কিন্তু আপনার হিটেড ওয়াটার, কারণ ওরা সিস্টেম থেকে হিট কিন্তু নিজের গায়ে নিয়ে নিচ্ছে। তাহলে ওরা কি হচ্ছে দেখেন, ওরা আলটিমেটলি ওই হিটটাকে রিলিজ করছে এখানে হিট এক্সচেঞ্জারের মধ্য দিয়ে। হিট এক্সচেঞ্জারের সাথে আবার কুলিং টাওয়ার কানেক্টেড, দেখেন এ আবার ওয়াটার কন্টিনিউয়াস সাপ্লাই দিচ্ছে এখানে। এটা আসলে বুঝছেন ওই যে সেম ওয়াটার আপনারা যখন মানে গাড়িতে কখনো দেখেছেন ওয়াটার বারবার সাপ্লাই দিতে হয়, মানে রেডিয়েটরে পানি দিচ্ছে হিট মানে যদি লিক হয় বা কিছু হয় তাহলে ওই ওই ওয়াটারটাকে বারবার সাপ্লাই দেওয়া হয়, দেখেছেন না যে বাইরে থেকে আমার রেডিয়েটর যদি লিক করে আমরা যদি দেখি তাহলে আবার পানি সাপ্লাই দিই, সাপ্লাইটা একটা এক্সটার্নাল কোনোভাবে দিতে হবে আপনাকে, ঠিক আছে, কুলিং সিস্টেমে মানে পার্টিসিপেট করার জন্য। এখন দেখেন এই যে এই সার্চ ট্যাঙ্কটা কেন এখানে দেয়া আছে বলতে পারবেন কেউ? এই এপাশ থেকে শুরু করে আপনার পুরো জিনিসটা একটা ক্লোজ লুপ, দেখেন পুরো জিনিসটা একটা ক্লোজ লুপ সিস্টেম। এখানে কিন্তু আপনার আসলে মানে যখন একটা মানে ফ্লুইড একটা ক্লোজ লুপ সিস্টেমের মধ্যে দিয়ে রান করছে তখন কিন্তু আপনার কোনো কারণে তার সাডেন এক্সপ্যানশন বা কম্প্রেশন হতে পারে, ঠিক আছে। এই জন্য আপনার একটা মানে আউটলেট দিয়ে রাখা হয়, যেন আপনার কোনো কারণে মনে আছে যে ওয়াটার হ্যামারিং যে প্রসেস সেটা যেন না হয়, যেন আপনার অন্যান্য পাইপগুলোর উপর প্রেশার বা স্ট্রেস না পড়ে, কোনো কারণে যেন এটা ফেটে না যায়, বুঝতে পেরেছেন? Yes, ma'am. আর একটা ব্যাপার এখানে আছে, সামান্য একটা ছোট্ট ব্যাপার, সেটা হচ্ছে কি দেখেন এই যে এই পোর্শনটা দেখেছেন, এই পোর্শন জি ম্যাম। বা পাশে কি দেখা যাচ্ছে বলুন তো, কি লেখা আছে? তেলের ট্যাঙ্ক। স্টার্টিং অয়েল ট্যাঙ্ক, তাই না? স্টার্টিং অয়েল, আর একটা পাশে লেখা আছে ওটা পড়েন, ওটা কি? স্টার্টিং এয়ার কম্প্রেশন। দেখেন মানে ব্যাপারটা হচ্ছে কি যে আপনি কিন্তু মানে আপনার ইঞ্জিনটা রান করবে, তারপরে কিন্তু পুরো প্রসেসটা শুরু হচ্ছে। এখন আপনার ইনিশিয়ালি কিন্তু আসলে আপনি যখন মানে কেবল ফুয়েলটা আপনি সাপ্লাই দিচ্ছেন, কম্বাস্টেবল ফুয়েলটা এয়ারের সাথে মিক্স করে, তার আগে থেকে আপনাকে কিন্তু স্টার্টিং পারপাসে একটা কিছু ইউজ করতে হবে, এটা কিন্তু সেলফ স্টার্টিং না, ঠিক আমি যে আছে? স্টার্টিং টর্কের মতো। হ্যাঁ, স্টার্টিং টর্কটা প্রথমে জেনারেট হয় না, একটু ইয়ে করি, হ্যাঁ আজানের পরে একটু শুরু করি, 5 মিনিট পরে শুরু করছি আবার।